আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে শক্তিশালী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সৈন্যদের মনোবল বাড়ায়, দ্রুত কৌশলগত সিদ্ধান্ত নেয়, সমন্বয় করে এবং পুরোপুরি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ইতিহাসে দেখা যায় দুর্বল নেতৃত্ব প্রায় পরাজয় ডেকে আনে, যেখানে শক্তিশালী নেতা বিজয়ের পথটা সুনিশ্চিত করে। দেখুন, ইরানের আলী লারিজানি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। আর তিনি ইরানের যুদ্ধ কৌশল নিরাপত্তা নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। চলমান সংঘাতে তার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা এবং প্রতিশোধমূলক পরিকল্পনাগুলোর সমন্বয় করছিলেন। দেখুন, তার এই বলিষ্ঠ নেতৃত্ব এবং শক্তিশালী অবস্থান তাকে অপরিহার্য করে তুলেছিল ইরানের প্রেক্ষাপটে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে তার মৃত্যুর বিষয়টা ইরানের নিরাপত্তার বিষয়ে একটা বড় ধাক্কা। দেখুন, জনাব আলী ইরানের যে এসএনএসসির সর্বোচ্চ নিরাপত্তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই এসএনসি সরাসরি ইরানের পরমাণু কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক নীতি, বিদেশ নীতি এবং জাতীয় নিরাপত্তার সবকিছু সিদ্ধান্ত নেয়। এই পদটিকে ইরানের কৌশলগত সুপ্রিম লিডারের পর্যায়ে দেখানো হয়, বা এই পর্যায়ে কিন্তু ছিল দ্বিতীয় সুপ্রিম লিডার। সুতরাং এই পদে জরুরি ভিত্তিতে ইরানের নতুন নেতৃত্বকে স্থাপন করার একটা বাধ্যবাধকতা এবং চ্যালেঞ্জ ছিল। ইরান কি যোগ্য লোক সেট করতে পারবে যে তার যে রক্ষণশীল নীতি রয়েছে তা অব্যাহত রাখবে? এটাও একটা বিষয় ছিল। আর এক্ষেত্রে ইরান অবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের জন্য নতুন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অন্যতম বড় খবর, আলী রাজানির পরিবর্তে মোহাম্মদ বাঘেরকে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এবং স্ট্র্যাটেজিকভাবে আপনারা বলতে পারেন এই ব্যক্তি বর্তমানে ইরানের রানিং অ্যাক্টিভ যে আয়াতুল্লাহ রয়েছে বা সুপ্রিম লিডার রয়েছে তিনি। ইরানের নতুন সুপ্রিম লিডার বা যিনি আয়াতুল্লাহ রয়েছেন মোস্তফা আলী খামেনি, তিনি কিন্তু মারাত্মকভাবে আহত এবং বর্তমানে তিনি ইরানে নেই। তিনি চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন এমনটা শোনা যায়। সুতরাং যুদ্ধকালীন নেতৃত্ব দেওয়ার জন্য তিনি কিন্তু সক্ষম নন। সুতরাং এই যে বাঘের, তিনি বর্তমান সকল কিছু। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তিটির ছবি দেখছেন, এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ বাঘের যুগল গাদর। ২০২৬ সালের ২৪শে মার্চ আনুষ্ঠানিকভাবে ইরান তার সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বা প্রধান হিসাবে এই ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। তিনি সরাসরি আলী রাজানির যে দায়িত্ব ছিল তার নিজে রিপ্লেস করে ওই দায়িত্ব পালন করবেন। দেখুন, জন্ম এবং শিক্ষা সম্পর্কে বলতে গেলে এই ব্যক্তি ১৯৫৫ সালে ইরানের যে সিরাবাজ ফাশা নামক শহর রয়েছে সেখানে জন্মগ্রহণ করেছেন এবং ১৯৭৯ সালে যে ইসলামী বিপ্লব রয়েছে তার আগে তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। বিপ্লবের আগে তিনি ইসলামী মিলিটেন্ট গ্রুপ মানসুরনের সাথে সরাসরি যুক্ত ছিলেন। জনাব নিরাপত্তা প্রধান ইরানের যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি রয়েছে তার প্রথম প্রজন্মের সদস্য। ইরাক ইরান যুদ্ধ ১৯৮০-র দশকে তিনি প্রথম অংশগ্রহণ করেন। আইআরজিসির শিক্ষা বিভাগের সহপ্রধান, অনিয়মিত যোদ্ধা এবং হেডকোয়ার্টার্স ও রমজান হেডকোয়ার্টার্সের কমান্ডার ছিলেন তিনি। ৮ বছর আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান এবং আরও ৮ বছর আইআরজিসির যে ডেপুটি কমান্ডার ইন চিফস রয়েছেন তার দায়িত্ব পালন করেছেন এই ব্যক্তি। পরে যে ইরানের বাজিজ বাহিনী রয়েছে তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। দেখুন, ইরানে তার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে ২০০৫ থেকে ২০০৭ সাল যখন মাহমুদ আহমেদি নিজাদ সরকার ছিল, তখন তার আমলে তিনি ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার বা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার প্রধান ছিলেন। দেখুন, ইরানের বিচার বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন এই ব্যক্তি। হিসাব বলছে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ইরানের বিখ্যাত বিচারপতি সাদেক লারিজানির উপদেষ্টা ছিলেন এই ব্যক্তি। এজন্য ২০১২ থেকে ২০২১ সাল ইরানের যে বিচার বিভাগ তার ডেপুটি চিফ বা কৌশলগত যে সমাজ নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধ বিষয়ক যে কমিটি ছিল তার প্রধান ছিলেন এই ব্যক্তি। ২০২১ থেকে ২০২৩ সাল ইরানের যে এক্সপেন্ডেন্সি কাউন্সিল বা পরামর্শক সংস্থা বা সুপ্রিম লিডারের যে পরামর্শ দেয়, আয়াতুল্লাহর যে পরামর্শক কমিটি, তারও অন্যতম সদস্য ছিলেন তিনি। সুতরাং তিনি দীর্ঘদিন ধরে আইআরজিসি, ইরানের ক্ষমতা ব্যবস্থা সকল কিছুতে জড়িত ছিলেন এবং আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ধরে
ধরে এই ব্যক্তিকে সেকেন্ড লেভেলের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেছেন। যদি কোনো কারণে প্রথম নেতৃত্বগুলো নিহত হন, তাহলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, পঞ্চম নেতৃত্ব কী করে তৈরি হবে, তার একটা চেইন যে পাইপলাইন সেটা তৈরি করা হয়ে গেছে। সেখান থেকেই কিন্তু দ্বিতীয় ধাপের নেতৃত্ব থেকে তিনি উঠে এসেছেন। দেখুন, একটি দেশের নিরাপত্তা প্রধান যে কাউকে ধরে এনে বসিয়ে দিলেই হয় না, তার কিন্তু গ্রহণযোগ্যতা এবং প্রভাব লাগে সামরিক বাহিনীতে। বিশেষ করে সামরিক বাহিনীতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং কৌশলগত বহু সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই ধরনের প্রভাব প্রতিপত্তি তৈরি হয়, যা সম্পূর্ণ রয়েছে বাঘেরের। আর এই জন্যই কিন্তু ইরান তাকে নেতৃত্বে এই জায়গায় এনেছে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দ্রুত সময়ের মধ্যে আলী রাজানির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন যোগ্য ব্যক্তির জায়গায় ইরান নতুন আরেকজন ব্যক্তিকে নির্ণয় করতে পেরেছে। সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এটা ইরানের যে কৌশলগত চেইন কমান্ড রয়েছে এখনো সক্রিয়, তার কিন্তু বলছেন যে ইরানের চেইন অফ কমান্ড যে ভেঙে পড়েনি, সেটার কথাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে। দেখুন, ইরানের নতুন নিরাপত্তা প্রধান ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কিন্তু তার স্ট্যাটাস পূর্বের যে নেতৃত্ব রয়েছে তা অব্যাহত রেখেছেন। তিনি কিন্তু এমনটাই পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন, ইরানের জাতীয় ইস্যুকে কেন্দ্র করে পূর্ববর্তী নেতৃত্ব যে স্ট্রাকচার তৈরি করে দিয়ে গিয়েছিল তার বাইরে যাওয়ার সুযোগ নেই, তিনি বাইরে যাবেন না। আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কোনো আপোষ করার যে সুযোগ, সেটাও তিনি সীমাবদ্ধ বা পুরোপুরি নাকচ করেছেন। কোনো ধরনের আপোষ হবে না। এবং তিনি নতুন করে ক্ষমতা নেওয়ার পরে তার যে হামলার পরিধি ইসরায়েলের বিরুদ্ধে এবং শক্তি আরও বেশি বৃদ্ধির যে সিদ্ধান্ত, তিনি রাতারাতি সেটা বাস্তবায়ন করেছেন। যদিও ইরানের বর্তমানে পুরো সামরিক বাহিনী সারা দেশে ভাগ ভাগ করে তাদের নিজস্ব কমান্ড সেন্টার, নিজস্ব রিসার্চ সেন্টার এবং নিজস্ব নেতৃত্বের বিষয়গুলো আলাদা। সেন্ট্রাল কমান্ডের অধীনে কোনো সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করে না, নিজেরাই সিদ্ধান্ত নিয়ে যে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। তারপরও সেন্ট্রাল কমান্ডের একেবারে উচ্চ পর্যায়ে নিরাপত্তা প্রধানের যুক্ত হওয়ার পরপরই ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে হামলার পরিধি এবং মাত্রা সেটা বৃদ্ধি পেয়েছে। গতকাল রাতেই কিন্তু এই ধরনের দৃষ্টান্ত এই নতুন নিরাপত্তা প্রধান তিনি কিন্তু সরাসরি বাস্তবায়ন করেছেন। এজন্য তার ক্ষমতা নেওয়ার পরপরই ইরাকের অভ্যন্তরে থাকা যে পপুলার মোবিলাইজেশন বাহিনী রয়েছে, যারা ইরাকের অন্যতম প্রক্সি বলা হয়, তারাও কিন্তু তাদের যে হামলার পরিধি সেটা বৃদ্ধি করেছে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা করেছে। যদিও পাল্টা হামলা কিন্তু যুক্তরাষ্ট্রও করেছে। ইরাকের ভেতর ইরানের যে প্রক্সি বাহিনী রয়েছে তার উপর শক্তিশালী বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। এই হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে এবং ওই অঞ্চলে উত্তাপ কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে এবং ইরাকের ভেতর একটা দীর্ঘ সময় পর এটাই যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। সুতরাং ইরাকের ভেতরও এই নতুন যুদ্ধের যে উত্তাপ সেটা নতুন একটি সমীকরণ নিয়েছে। দেখার বিষয় এই সার্বিক পরিস্থিতি আসলে কোথায় যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।